হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব আজকে ক্লাস 12 যে কস্ট অ্যান্ড ট্যাক্সের এক্সাম ছিল সেই পেপারটার এমসিকিউ এবং এসএকিউ যেগুলো এসেছিল সেইগুলো নিয়ে একটু ডিসকাশন করব। এমসিকিউর কারেক্ট অ্যান্সারগুলো বলবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে 24টা এমসিকিউর মধ্যে তোমাদের কটা রাইট গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে যে আমরা লাস্টে 1.5 ঘন্টার একটা বিকাল 5টা থেকে লাইভ সেশন দিয়েছি, সেখান থেকে এমসিকিউর কতটা তোমরা লাভবান হয়েছো, ঠিক আছে? তো যাই হোক, আর আমাদের তো চ্যানেলে তো প্রচুর ভিডিও ছিল, অ্যাভেলেবেল ছিল, সমস্ত ভিডিও তোমার ক্লাস 12 স্টুডেন্টের জন্য ফ্রি করে দেওয়া হয়েছিল। একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যদি কোনো জুনিয়র ভাই বোন বা রিলেটিভ থাকে, যারা জুনিয়র আছে তোমাদের চেয়ে, এবার নেক্সট ইয়ারে এইচএস পরীক্ষা দেবে অর্থাৎ 2025 সালে, তো আমাদের চ্যানেলের খবরটা তাদেরকে দিয়ে দিও, ঠিক আছে? অনেক কিছু হেল্প হবে ওদের, ঠিক আছে? তো তোমরাও যেমন হেল্প পেয়েছো, ওরাও যাতে হেল্প পায়, তো সেই জিনিসটাও তোমাদের দেখার দায়িত্ব। আর আগামী দিনে তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যদি বিকম অনার্স বা জেনারেল যাই পড়াশোনা করো, আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকমের বেনিফিট পাবে। তো সুতরাং চ্যানেলটার মধ্যে তোমরা থেকে যেও। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, আমরা ইংলিশ ভার্সনটা নিয়ে বেসিক্যালি বলছি, ঠিক আছে? তো ইংলিশটা দিয়ে পুরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি এবং প্রপার অ্যানালাইসিস করবো। প্রপার অ্যানালাইজ করবো, যে শুধু না যে শুধু অ্যান্সারটা বলে দেবো। যেইগুলো অঙ্ক সেইগুলো প্রপার এক্সপ্লেন দেবো। বলছে বিল অফ ম্যাটেরিয়াল ইজ প্রিপেয়ার্ড বাই, বিল অফ ম্যাটেরিয়াল কে প্রিপেয়ার করে? কালকে চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিলাম, এই কথাটা চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিলাম, ঠিক আছে? তো কি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ঠিক আছে? সবাই ঠিক করেছো, আমি জানি সবাই ঠিক করেছো। ওপেনিং ব্যালেন্স অফ র মেটেরিয়ালের ওপেনিং ব্যালেন্স ছিল 500 ইউনিট, 4 টাকা করে। তাহলে দেখো এখানে লিখে লিখে দেখাচ্ছি, ওপেনিং ছিল 500 ইউনিট, 4 টাকা করে, মানে 2000 টাকা। পারচেস করেছিলাম কত? 1000 ইউনিট, 6 টাকা করে। 1000 ইউনিট 6 টাকা করে, মানে 6000। টোটাল হলো 8000। তোমাকে কি বের করতে বলেছে? বলছে ক্লোজিং স্টক বের করো। বলছে ক্লোজিং স্টক বের করো, 600 ইউনিট ক্লোজিং স্টক বের করো। মানে সরি, 600 ইউনিটের বলছে ক্লোজিং স্টক 600 ইউনিটস। ক্লোজিং স্টক বলেছে 600 ইউনিটস। বলছে ভ্যালু অফ র মেটেরিয়াল ইস্যু, মানে র মেটেরিয়াল ইস্যু জানতে চাইছে। তাহলে তুমি দেখো, এখানে লিখছি 500 যোগ 1000, 1500টা, 1500 কোয়ান্টিটি মাল ছিল। তার মধ্যে বছরের শেষে গিয়ে দেখলে 600 পড়ে আছে, তার মানে ইস্যু করলে কত? 900। ইস্যু যদি 900 করো তাহলে 600 পড়ে থাকবে। ইস্যু করেছো 900, তাহলে ইস্যু হচ্ছে কত? 900 ইউনিট। এই ইস্যুর রেট, ইস্যুর টাকাটা জানতে চেয়েছে। তার মানে কত করে লিফো, লিফো মানে লাস্ট ইন ফার্স্ট, লাস্টে কি আছে? 4 টাকা, 6 টাকার মধ্যে 6 টাকা। তাহলে এই 6 টাকা নেবে, 900 ইন্টু 6 কত হবে? 5400। কারেক্ট অ্যান্সার 5400। তুমি জানতে চেয়েছে ভ্যালু অফ র মেটেরিয়াল ইস্যুড, ইস্যুড জানতে চেয়েছে, ঠিক আছে? তো 5400 হবে কারেক্ট অ্যান্সার। বলছে আন্ডার হুইচ মেথড অফ প্রাইসিং অফ ম্যাটেরিয়াল ইস্যুড ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল রিফ্লেক্ট ইন কারেন্ট প্রাইস? কারেক্ট অ্যান্সার হবে লিফো মেথড। প্রত্যেকটা এমসিকিউ কমন আছে, প্রত্যেকটা এমসিকিউ কালকের ক্লাসে করানো ছিল। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ডকুমেন্ট ইজ ইউজড ফর ইস্যুইং ম্যাটেরিয়াল টু প্রোডাকশন ডিপার্টমেন্ট হোম স্টোর্স? এটাও করা ছিল, স্টোর রিকুইজিশন নোট, ঠিক আছে? মজুতের যাচনপত্র। নেক্সট কি বলেছে? একটা অঙ্ক দিয়েছে, বলছে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড বলেছে 8 ঘন্টা, ঠিক আছে? তো তুমি কাজটা হি কমপ্লিটেড দ্য জব 10 আওয়ার্স, দ্য লেভেল অফ এফিসিয়েন্সি কত? আমি কালকে বারবার বলেছিলাম, যখনই এফিসিয়েন্সি বের করতে বলে, টাইমের দিক থেকেও করা যায়, প্রোডাকশনের দিক থেকেও করা যায়, টাইমের দিক থেকে বের করতে বলছে। টাইমের দিক থেকে বের করার নিয়ম হচ্ছে টাইম অ্যালাউড বাই টাইম টেকেন ইন্টু 100। তো টাইম অ্যালাউড তো তোমার স্ট্যান্ডার্ড টাইম মানে 8, টাইম অ্যালাউড 8, আর হচ্ছে তোমার টাইম টেকেন বলেছে 10, ইন্টু 100 করলে কত হবে? 80%। কারেক্ট অ্যান্সার হবে 80%, ঠিক আছে? প্রপার এক্সপ্লেন দিচ্ছি। রেট অফ ওয়েজেস পার আওয়ার 60, ঠিক আছে? তো ইফ 1 ইউনিট অফ প্রোডাক্ট রিকোয়ার 10 মিনিটস টু প্রডিউস, দেন দ্য রেট অফ ওয়েজেস পার ইউনিট কত হবে? ফর্মুলা কি জানতাম আমরা? কালকে বারবার করে বলেছিলাম, রেট পার আওয়ার ডিভাইড বাই ইউনিট পার আওয়ার। তো রেট পার আওয়ার তো 60 বলে দিয়েছে, আর ইউনিট পার আওয়ার কি বলছে? 10 মিনিটে একটা ইউনিট করলে 60 মিনিট, মানে 1 ঘন্টায় কতগুলো? 6টা। তাহলে 60/6 কাটাকাটি করলে হবে 10। এটাই করাইছিলাম কালকে। তা বলছে টাইম ফর ওয়ার্ক অ্যাজ পার টাইম কিপিং 48 আওয়ার্স, আর টাইম বুকিং 40 আওয়ার্স, 44 আওয়ার্স। কালকে এই কোশ্চেন, এই কোশ্চেনও দেখো কমন। তাহলে 48 থেকে 44 বাদ দিলে কি হচ্ছে? 4 ঘন্টা। 4 ঘন্টা হচ্ছে, তো এই 4 ঘন্টা তো আইডিয়াল টাইম। এবার এক ঘন্টা 60 টাকা করলে 4 × 60 240 টাকা হবে অ্যান্সার। 8 নম্বর কি বলছে? টাইম লস ফর রুটিন মেনটেন্যান্স অফ মেশিনারি ইন আ ফ্যাক্টরি ইজ কল্ড, এটাকে বলা হয় নর্মাল আইডিয়াল টাইম। কটা কোশ্চেন কমন, যদি বিশ্বাস না হয় কটা কোশ্চেন কমন, টেলিগ্রাম চ্যানেলে কালকে রাত্রিবেলা আমরা পিডিএফটাও প্রোভাইড করে দিয়েছিলাম। ওই পিডিএফের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন এসে, আর আমি তো লাইভে সব বোঝাইও নি, লাইভে 108টা বুঝি, ওই 108টার মধ্যেই চলে এসছে সব। এরা বলছে টাইম অ্যালাউড টু ডু আ জব ইজ 40 আওয়ার্স।
দ্য পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি অফ ওয়ার্কার হু হ্যাজ কমপ্লিটেড দ্য জব ওয়ার্ক আউট ইজ অ্যাট 125%, টাইম টেকেন কত হবে? এই কিছুক্ষণ আগেই বললাম ফর্মুলা কি, TA বাই TT, ঠিক আছে তো, ইন্টু 100 ইকুয়াল টু 125। তাহলে TA তোমার বলে দিয়েছে কত, 40, বাই TT ইকুয়াল টু 120/5/100। তাহলে TT কত বেরোচ্ছে তুমি বুঝতেই পারছো, 40 ইন্টু 100/125 ইকুয়াল 32। কারেক্ট অ্যান্সার হবে 32, ঠিক আছে তো। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এক্সাম্পল অফ ওভারহেড এক্সপেন্সেস, বলছে এর মধ্যে কোনটা ওভারহেড নয়। ফ্যাক্টরি রেন্ট, এটা ওভারহেডের মধ্যে পড়ে, ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে। ইলেকট্রিসিটি চার্জেস অফ অফিস, এটাও ওভারহেডের মধ্যে পড়ে। সেলসম্যান কমিশন, এটাও ওভারহেডের মধ্যে পড়ে। কিন্তু ওয়েজেস অফ ডাইরেক্ট ওয়ার্কার, এটা কিন্তু ওভারহেডের মধ্যে পড়ে না, ডাইরেক্ট ওয়েজেস। Next, salary or wages of the employees and workers engaged in the service center are considered as indirect wages. Next, the department which does not produce itself but assist other department directly or indirectly to produce is known as service department. ঠিক আছে তো, বুঝতে পারলে? এই দুটো কোশ্চেন, আমি বলবো এই দুটো কোশ্চেনই তোমার সেইভাবে আমি যে এমসিকিউ দিয়েছিলাম তার মধ্যে এই দুটো কোশ্চেন ছিল না, ঠিক আছে, বাকি সব কোশ্চেনই এমসিকিউ কমন, বাকি সমস্ত এমসিকিউ কমন। দ্য নেট অ্যানুয়াল ভ্যালু অফ আ সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস ইজ 0। বলছে সেলফ অকুপাইড, আমরা জানতাম লেট আউট আর সেলফ অকুপাইড বাড়ির নেট অ্যানুয়াল ভ্যালু কি হয়, 0 হয়, 0 হয়। এর কি দরকার জানার? বলছে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ডিডাক্টেবল ফ্রম দ্য অ্যানুয়াল ভ্যালু অফ আ লেট আউট হাউস। বলছে এর মধ্যে কোনটা, লেট আউট হাউস প্রপার্টি যখন আমরা অঙ্ক করতাম কোনটা ডিডাকশন পাওয়া যায় না? মিউনিসিপাল ট্যাক্সের ডিডাকশন পাওয়া যায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, ইন্টারন্যাশনাল লোন ডিডাকশন, কিন্তু ডিডাকশন পাওয়া যায় না ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এটাও ছিল কালকে। নেট অ্যানুয়াল ভ্যালু অফ আ লেট আউট বিল্ডিং থেকে ন্যাপ বেরিয়েছে 4 লাখ টাকা, আমি লিখলাম ন্যাপ বেরিয়েছে 4 লাখ টাকা, তার থেকে 30% ডিডাকশন পাওয়া যায়। 30% ডিডাকশন বাদ দিলে কত হবে, 1,20,000। আর ইন্টারন্যাশনাল লোন কত, 80,000 টাকা। তাহলে 4 লাখ থেকে 2 লাখ বাদ দিলে কত হচ্ছে, 2 লাখ টাকাই হবে কারেক্ট অ্যান্সার। Next, under Section 22 of Income Tax Act 1962, which of the following properties will not be treated হাউস প্রপার্টি? বলছে হাউস প্রপার্টির মধ্যে কোনটা ট্রিট হয় না? দেখো সিনেমা হল হাউস প্রপার্টির মধ্যে পড়ে, হাউস প্রপার্টির ডেফিনেশন দেওয়াই আছে যে সিনেমা হল হাউস প্রপার্টির মধ্যে পড়ে, গোডাউন পড়ে, স্টেডিয়াম পড়ে, কিন্তু লোন্ড হাউস মানে ধ্বংসপ্রাপ্ত বাড়ি, এটা কিন্তু পড়ে না, এটা কিন্তু হাউস প্রপার্টি ডেফিনেশন নেই। তো বলছে হুইচ সেকশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ডিল উইথ দ্য মিনিং অফ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট? ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট কত নম্বর ধারায় বলা আছে? আমি কালকে চিল্লি বলেছিলাম দেবেই দেবে সেকশন, তো দিয়ে দিয়েছে সেকশন 2 সাবসেকশন 47, সেকশন 2 সাবসেকশন 47। বলছে শেয়ার হুইচ লিস্টেড ইন আ স্টক এক্সচেঞ্জ ইজ আ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হুইন ইট ইজ হেল্ড বাই অ্যান অ্যাসেট। আমি বারবার বলেছিলাম লিস্টেড কোম্পানির শেয়ার, যে সমস্ত শেয়ার লিস্টেড কোম্পানির শেয়ারের মেয়াদ হচ্ছে 12 মাসের কম হলে, মানে মেয়াদ হচ্ছে 12 মাস, হোল্ডিং পিরিয়ড 12 মাস, 12 মান্থের কম হলে তখন তাকে বলে শর্ট টার্ম, 12 মান্থ ক্রস করে গেলে তখন হয় লং টার্ম। তো এখানে বলছে শেয়ার হুইচ লিস্টেড ইন আ স্টক এক্সচেঞ্জ ইজ আ, মানে স্টক মার্কেটে লিস্টিং করা আছে, ইজ আ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হুইন it is held by an SSE for 12 months or less than it. এটা কারেক্ট অ্যান্সার হবে। আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যাপিটাল, এর মধ্যে কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়? স্টক ইন ট্রেড অফ আ বিজনেস, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। তোমরা অবশ্যই বলো, কমেন্ট করে জানাও যে এই কতগুলো তোমরা রাইট করতে পেরেছো। আমি এখনো পর্যন্ত 19টা কত 10 আর নয় 19টা বললাম, আর 5টা বাকি আছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কত নাম্বার পাচ্ছ, এই 24টা এমসিকিউ তোমরা কত নাম্বার তুলতে পারছো। নেক্সট বলছে ইফ এনি লস অ্যারাইজেস ডিউ টু দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট দেন আন্ডার হুইচ হেড উইল ইট বি অ্যাসেসড? তো বুঝতেই পারছো, তোমার ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করেছো মানে মূলধনী সম্পত্তি হস্তান্তর করে লস হয়েছে, এটা কোন হেডে আসবে? ক্যাপিটাল গেন কি হেডে ক্যাপিটাল গেনই আসবে, সে প্রফিট হোক বা লস হোক ক্যাপিটাল গেনই আসবে। তো বলছে স্যালারি রিসিভ বাই এমপি অ্যান্ড এমএলএ উইল বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড, কোন হেডে আসে? এমপি এমএলএ যে স্যালারি পায় সেটা কোন হেডে? আদার সোর্সে আসে। নেক্সট, ইন্টারেস্ট রিসিভ ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুমি ইন্টারেস্ট পাবে 7,800 টাকা। ইন্ডিয়ান কোম্পানিতে ডিভিডেন্ড পাবে 7,000 টাকা, ঠিক আছে। দেন দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ ইনকাম ফ্রম আদার সোর্সে কত টাকা ট্যাক্সেবল হবে? দেখো মাথায় রাখবে, আমি জানি না কেউ এটা ঠিক মানে কেউ ভুল করেছো কিনা, কারণ তোমাদের কাছে যদি পুরোনো বই থাকে তাহলে অ্যান্সার তোমরা অবশ্যই ভুল করে আসবে, ঠিক আছে। তো তার কারণ হচ্ছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আগে কি ছিল? আগে ছিল এক্সেম ফ্রম ট্যাক্স, ঠিক আছে, আগে এক্সেম ফ্রম ট্যাক্স ছিল, কিন্তু বর্তমানে যে নতুন ল এসছে সেই নতুন লতে বলা হয়েছে যে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ট্যাক্সেবল, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার 7,800 প্লাস 7,000, কারেক্ট অ্যান্সার 14,800।
ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশন ইন কেস অফ ফ্যামিলি পেনশন, কালকে বারবার বললাম, আমি যখন লাইভ শুরু করলাম এটা দিয়েই তো শুরু করলাম, ফ্যামিলি পেনশন দিয়ে, তাই না? ফ্যামিলি পেনশনের ম্যাক্সিমাম লিমিট কত? 15,000 টাকা। এবার যে অ্যামাউন্ট রিসিভড ক্যাশ গিফট ফর ₹75,000 ফ্রম হিজ মাদার ইন প্রিভিয়াস ইয়ার, হাউ মাচ ইজ ট্যাক্সেবিলিটি অফ সাচ গিফট? বলো তোমরা এই অ্যান্সারটা কি করেছো, বলো তোমরা এই অ্যান্সারটা কি করেছো? রিলেটিভের থেকে যদি তুমি গিফট পাও, ঠিক আছে, রিলেটিভের থেকে গিফট পেলে সেটা কিন্তু ট্যাক্সেবল হয় না, নট ট্যাক্সেবল হয়। রিলেটিভের থেকে গিফট পেলে তুমি যত টাকা গিফট পাও না কেন, সেটা নট ট্যাক্সেবল, ঠিক আছে, কারণ মা হচ্ছে রিলেটিভের মধ্যে পড়ে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, হয়ে গেল। এবার দেখো এসে কিউ কিছু কোশ্চেন ছিল, হোয়াট ইজ স্ক্র্যাপ অফ র ম্যাটেরিয়াল, অরে এসেছিল হোয়াট ডু মিন বাই নর্মাল লস অফ র ম্যাটেরিয়াল, সোজা কোশ্চেন ছিল। তো হোয়াট ইজ গুডস রিসিভ নোট, তো হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথড অফ টাইম বুকিং করার ডিফারেন্ট মেথড আছে, কি একটা ডেলি টাইম শিট লিখে দিয়েছি, একটা উইকলি টাইম শিট। তো যে ডিফারেন্স বিটুইন নর্মাল আইডিয়াল টাইম অ্যাবনর্মাল আইডিয়াল টাইমের পার্থক্য, ইজি কোশ্চেন ছিল। তারপর বলছিল কি একটা অঙ্ক দিই, ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, বলছে যে রোয়ান মেথডে বোনাস কি হবে, রোয়ান মেথডে বোনাস ফর্মুলা কি শিখেছিলাম আমরা, টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। তাহলে টিটি কত ছিল অঙ্কে? টিটি তো বলে দেয়নি স্যার, টিটি তো বলে দেয়নি, কিন্তু ছাট বলে দিয়েছে হচ্ছে টাইম অ্যালাউড, টাইম সেভ বলেছে 12, তাহলে টিটি কত ছিল 48, লিখতে পারি 48/60, টিএস কত 12, আর রেট কত করে 50 করে, তাহলে 12 আর 60 5, 12কে 60 দিয়ে কাটলে 5, 5 50 10, 48 10 480, কারেক্ট অ্যান্সার হবে 480 টাকা। বলছে আইডেন্টিফাই দ্য নেচার অফ ওভারহেড হুইচ রিমেন সেম, ঠিক আছে, হুইচ রিমেন সেম পার ইউনিট, ঠিক আছে, পার ইউনিট সেম হবে, কিন্তু ভলিউমটা চেঞ্জ হবে, উইথ দ্য ভলিউমটা চেঞ্জ হবে, ঠিক আছে, এটা কি করলে, এটাকে বলে ভেরিয়েবল ওভারহেড। বলছে হোয়াট ডু মিন বাই সেমি ভেরিয়েবল ওভারহেড বলে দিচ্ছে, সুন্দর কোশ্চেন দিয়েছে। বলছে হাউ দ্য ওভারহেড ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেস অফ ফাংশনের দিক থেকে ওভারহেডকে কবে ভাগ করি, 4 ভাগ করি। একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিশন ওভারহেড, একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, একটা হচ্ছে রিসার্চ অ্যান্ড, ঠিক আছে, একটা হচ্ছে রিসার্চ বলে একটা ওভারহেড আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারহেড, ঠিক আছে তো এটা। নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হোয়েন অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি নীল, হাউস প্রপার্টি অ্যানুয়াল নীল কখনো দেবে, সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে। অর অর দি যে ডিসকাস দ্য ট্যাক্সেবিলিটি অফ এরিয়ার রেন্ট, তুমি এরিয়ার রেন্ট যত টাকা পাচ্ছ তার থেকে 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, ঠিক আছে, 30% ডিডাকশন বাদ দেওয়ার পর যেটা হবে সেটাই হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট। তো যে রাইট টু কন্ডিশন ফর ডিডাক্টিং মিউনিসিপাল ট্যাক্স ফ্রম গ্যাপ অফ দ্য হাউস প্রপার্টি, ঠিক আছে তো। তো তোমার মিউনিসিপাল ট্যাক্স মানে গ্যাপ থেকে যেমন মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার সত্ত্বেও কি, দুটো সত্ত্ব লিখতে হয়, একটা হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স বাড়ির মালিককেই দিতে হবে, ঠিক আছে, মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনারকেই পে করতে হবে, টেনেন্ট পে করলে এর কোনো ডিডাকশন পাওয়া যাবে না, একটা প্রিভিয়াস ইয়ার তুমি যত টাকা পে করো তত টাকাই ছাড় পাবে, ঠিক আছে তো। নেক্সট মেনশন টু এসেন্সিয়াল কন্ডিশন রিকোয়ার্ড হ্যাভিং পার্সোনাল অ্যাসেটস, তো সুন্দর করে পার্সোনাল অ্যাসেটস হতে গেলে মানে ব্যক্তিগত সম্পত্তি হতে গেলে তোমার কী কী এসেন্সিয়াল কন্ডিশন কী কী আছে, এটা তো তোমাদের বইতে থিওরি পড়াই ছিল, সুন্দর কোশ্চেন। দেখো দুটো পয়েন্ট তোমার যখন বললে আমি বলেইছি কন্ডিশন, একটা হচ্ছে মুভেবল হতে হবে, এই অ্যাসেটটা মুভেবল হতে হবে, ঠিক আছে, মানে অস্থাবর হতে হবে, আর একটা হচ্ছে ব্যক্তিগত কাজে ব্যবহার হতে হবে, ব্যক্তিগত কাজে। পরে দিয়েছিল গিভ টু এক্সাম্পল হুইচ আর নট রিগার্ডেড, কোনটা ক্যাপিটাল সিম্বল গণ্য, অনেক নাম আছে, দুটো না পয়েন্ট বলেছি, স্টক ইন ট্রেড আর একটা হচ্ছে হাউস হোল্ড ফার্নিচার। বলছে ইজ গেইন অ্যারাইজিং অন সেল অফ রুরাল এগ্রিকালচার ল্যান্ড ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন, সুন্দর কোশ্চেন বলেছে, বলছে যে এগ্রিকালচার ল্যান্ড মানে গ্রামীণ কৃষি জমি বেচে যদি লাভ হয় এটা কি ক্যাপিটাল গেইন হেড আসবে? দেখো গ্রামীণ কৃষি জমি এটা তো ক্যাপিটাল সেট নয়, তাহলে এটা বেচে যদি লাভ হয় এটা কেন ক্যাপিটাল গেনে আসবে? তাই এটা ক্যাপিটাল গেনে আসবে না, কারণটা বললাম কেন, এটা ক্যাপিটাল মূলধন সম্পত্তি নয়। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ইনকাম আর ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্স, বলছে কোন ইনকাম আদার সোর্স? আমরা জানি আমাদের 5টা হেডস অফ ইনকাম আছে, ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এই 4টে হেড, ঠিক আছে, যে সমস্ত ইনকাম 4টে হেডে আসবে না সেটাই আসবে ইনকাম ফ্রম আদার সোর্সে, এটাই লেখা আছে। তো হচ্ছে অর হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিডাকশন এভেলেবল ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিপোজিট আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, 3,500, সিঙ্গেল অ্যাকাউন্টে 3,500, কালকে চিল্লি বলেছিলাম, আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে এটা 7,000। নেক্সট বলেছে আন্ডার হুইচ হেড ডিরেক্টর ফি ইজ ট্যাক্সেবল, কোন এই ডিরেক্টর ফি ট্যাক্সেবল হয়? ইনকাম ফ্রম আদার সোর্সে। তো দেখো সুন্দর করে আমি যতটা বলে দিলাম, যেইগুলো এসে কি বলা গেল আমি বলে দিলাম, তো টোটাল 36 মার্কস বলে দিলাম। তোমাদের কি মনে কত? 24 মার্কস বলো,
24 মার্কসে তোমরা কত স্কোর করতে পারছো, আর যেইগুলো এসএকিউগুলো বললাম তার মধ্যে তোমরা কতগুলো রাইট করেছো, অর্থাৎ তোমরা এই 36 এর মধ্যে কত নাম্বার তুলতে পারবে বলে তোমরা আশা করছো। শিওর শট 24 এ কত পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, তোমাদের কোচিং গ্রুপ, স্কুলে যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে শেয়ার করে দাও, যারা দেখেনি তারা এখন দেখে নিতে পারবে। ঠিক আছে, এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার লং কোশ্চেন কেন, সবাই সবাই আমাকে প্রতি বছর বলে, আবার এবছর অনেকেই বলে দিয়েছে, অনেকেই বলছে স্যার লং কোশ্চেনগুলো সলভ করে দিন। দেখো আমি অবশ্যই সলভ করে দেবো, অবশ্যই সলভ করে দেবো, বাট একটু টাইম লাগবে। আমাদের এখন কন্টিনিউ এখন ব্যাচ চলছে, কলেজের ব্যাচ চলছে। ঠিক আছে, আমি টাইম করে অবশ্যই করে দেবো। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও আর ভিডিওটা লাইক করো।